এই পরীক্ষণটা করার জন্য আমাদের বেশি কিছু লাগবে না। এটার নাম কি জানো? হ্যাঁ, এটার নাম হলো ওয়াশ বোতল, এটার নাম ফানেল, এটার নাম আয়তনিক ফ্লাস্ক। আচ্ছা, আর এটা তো বিকার, জানোই তো, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা একটু পানি নিব, ঠিক আছে। একটু পানি নিলাম, ঠিক আছে। কোন পদার্থের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে মোল বলে। আচ্ছা, যাই হোক, সংজ্ঞায় না যে আমরা উদাহরণের মাধ্যমে আমরা শিখি, ঠিক আছে। আচ্ছা, এখানে দুইটা ফ্যাক্টর আছে, একটা হলো মোল আর একটা হলো মোলার দ্রবণ। ফ্যাক্টর দুটো কি? একটা হলো মোল, এখান থেকে দেখো, আর একটা আছে হলো মোলার। কোন পদার্থের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে মোল বলে। যেমন মনে করো ক্যালসিয়াম কার্বনেট CaCO3, এর আণবিক ভর বের করতে গেলে কি পারমাণবিক ভর জানতে হয়, তাই না? তাহলে কি কি বলতো? ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত? 40। তারপর যোগ কার্বন 12 যোগ 16 গুণন 3 সমান 40 যোগ 12 যোগ 3 = 48, 48 সমান কত? 100, ঠিক আছে। এইটাকে যদি তুমি আণবিক ভরের কোনো কিন্তু একক নাই, একক আছে কি? একক নাই। কোন পদার্থের আণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করা হয়, এটা যখন আমরা গ্রামে প্রকাশ করব তখন সেটা হবে 1 মোল। তার 1 মোল হবে এই যে ক্যালসিয়াম কার্বনেটের 1 মোল, বুঝছো? আর এইটা সমান এই 100 গ্রামে আছে 6.023 × 10⁻23 সংখ্যক ক্যালসিয়াম কার্বনেট অণু, বুঝছো? আচ্ছা, এখন দেখো এই পরিমাণ পদার্থ যদি আমরা মোলার দ্রবণ, জিনিসটা কি মোলার দ্রবণ? মোলার দ্রবণের সংখ্যা বলো এখন। হ্যাঁ, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার বা 1000 ml 1000 ml দ্রবণের মধ্যে যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে তাকে বলা হয় কি? মোলার দ্রবণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার বা 1000 ml দ্রবণে যে পরিমাণ নির্দিষ্ট তাপমাত্রায় 1000 ml দ্রবণে, আচ্ছা লিখলাম না, মনে করেন 1000 ml দ্রবণে 1 মোল পরিমাণ দ্রবীভূত থাকলে তাকে কি বলে? 1 মোলার দ্রবণ বলে। ঠিক আছে, যেহেতু 1 লিখছি সেজন্য এখানে 1 লিখলাম, 1 মোলার দ্রবণ বলে। আচ্ছা, এখন মনে করো এই যে 100 গ্রাম আমরা ক্যালসিয়াম কার্বনেট নিলাম, এখানে যদি 1 লিটার একটা পাত্র নেই, ঠিক আছে, 1 লিটার একটা পাত্র নিয়ে এইটা আমরা কি করব? ওই পাত্রের মধ্যে দেব, দেওয়ার পরে পানি দ্বারা গুলায় নিলে যে দ্রবণটা হবে সেটা কি হবে? ক্যালসিয়াম কার্বনেটের 1 মোলার দ্রবণ হবে, বুঝা গেছে? আচ্ছা, এখন এই যে সিস্টেমটা করতে হবে, এটা কিন্তু পানি 1 লিটার নিয়ে তারপর যদি তুমি ক্যালসিয়াম কার্বনেট দাও তাহলে কিন্তু সেটা 1 মোলার হবে কি? ধরো 1 লিটার পানি নিলে, পানি নিয়ে তার মধ্যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দিলে, তাহলে কি ওটা কি 1 মোলার হবে? আমি কি কথাটা বুঝাতে পারলাম? ধরো 1 লিটার মানে কি 1000 ml পানি নিলা, নেওয়ার পর তারপর 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দিলে, সেটা কি 1 মোলার হবে না হবে না? হবে, শিওর? না, সেটা হবে না। কিসের জন্য হবে না?
যখন তুমি 1000 ml পানি নিলা, নেওয়ার পরে যখন এইটা দিবে তখন তো আর 1000 থাকলো না, 1000 থাকলো কি 1000, তার মানে বেশি হয়ে গেল। সেজন্য করতে হবে কি, আগে সামান্য একটু পানি নিতে হবে পাত্রে, পানি নিয়ে এই ক্যালসিয়াম কার্বনেট 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট গুলায় নিতে হবে, ওই পানির মধ্যে গুলায় নিয়ে তারপর 1000 ml পর্যন্ত পূরণ করতে হবে। আমি কি বোঝাতে পারলাম? তাহলে সেটা হবে 1 মোলার দ্রবণ। বুঝা গেছে? আচ্ছা, এবার আসো আচ্ছা, এটা কি, এইটা আমরা যখন 1 মোল বলছি তার মানে বুঝতে হবে এখানে তাহলে পাত্রটা কি 1000 ml, তাই কি না? এবার যদি আমরা 500 ml এর পাত্র নেই, আমরা 1 মোলই বানাবো, 500 ml পাত্র নিলে তাহলে কত গ্রাম নিতে হবে? হ্যাঁ 50 গ্রাম, হ্যাঁ শিওর 50 গ্রাম। সেটা কি হবে, কত মোল হবে? সেমিমোল। সেমিমোল মানে কি 0.5 সেমিমোল, সেমিমোল হবে শিওর? শিওর? হ্যাঁ হ্যাঁ, হবে না, কেননা দেখো পাত্রের পরিমাণও কমে গেছে, এটার পরিমাণও কমে গেছে, সেজন্য এখানে 1 মোলই থাকবে। আমি কি বোঝাতে পারলাম? মিষ্টতা বোঝো তো? তাহলে হলো 100 গ্রাম চিনি যদি নাও তাহলে কি হবে, যেরকম মিষ্টি হবে সেটা যদি তুমি 50 গ্রাম নাও, মিষ্টির পরিমাণ কি হবে, কমে যাবে। তাহলে এখানে কি করছি আমরা, চিনির পরিমাণও কমে দিছি, পানির পরিমাণও কমে দিছি, সেজন্য ঘনমাত্রা যা সেটাই আছে। ঠিক আছে? আচ্ছা, এবার যদি 250 ml বোতল নেই, 250, আমরা যদি 1 মোলই রাখতে চাই তাহলে কি হবে, 25 গ্রাম সমান কি হবে 1 মোল। আমরা যদি 1 মোলের হিসাবটা বের করতে পারি, অন্যগুলোর হিসাব অনায়াসে বের করা যাবে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে মোল এবং মোলার দ্রবণ আমরা বুঝতে পারছি কিনা? হ্যাঁ বুঝতে পারছি। তারপর আমি প্র্যাকটিক্যালি যখন দেখাবো তখন আরো সুন্দর বুঝতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের ক্যালসিয়াম কার্বনেট আছে, কিন্তু আমাদের একটা সবচেয়ে অ্যাভেলেবল একটা পদার্থ, সেটা হলো লবণ। লবণটা আমরা বের করি নাকি বলো? আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম কত 23, ক্লোরিন কত 35.5, তাহলে 1 মোল সোডিয়াম ক্লোরাইড সমান কত 58.5 গ্রাম। এই যখনই 1 মোল লিখছি তখন এখানে গ্রাম লিখতে হবে, বুঝছো? আচ্ছা, এখন যদি আমরা লিখি, আচ্ছা এখানে 1 মোল মানে কি 1000 ml, 1000 ml পাত্র যদি নেই আমরা, তাহলে নিতে হবে কত 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড নিতে হবে। এটা সমান কি হবে 1 মোল। আমরা যদি ঘনমাত্রাটা যদি ঠিক রাখতে চাই তাহলে কি হবে, এটা যদি আমরা 500 ml নেই, 500 ml, তাহলে এটা কি হবে, অর্ধেক হবে। অর্ধেক করতে দেখি কত হয়। এই ওইদিকে যাচ্ছে কেন, কি ভালো লাগতেছে না? ও ভাগ করো, ভাগ করো, 58.5 ভাগ 30.29, 29.25 ইকুয়ালিটি কত 1 মোল। আচ্ছা, এবার যদি আমরা 250 ml পাত্রে নেই, 250 ml সমান কত ভাগ 2, 14.2, ও 62 সমান 1 মোল। আচ্ছা বলো তো দেখি, এবার যদি আমরা এই পাত্রটা নিতাম 1000 ml নিতাম, আর এই পরিমাণ যদি লবণ নিতাম, তাহলে এটা কয় মোল হতো? সেমি মোল হতো? ভালো করে বুঝো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঘনমাত্রা বেশি হতো না কম হতো? কম হতো। আচ্ছা, এবার যদি আমি এই পাত্রটা যদি নিতাম এবং এর যদি ডবল নিতাম তাহলে কি হতো? হ্যাঁ 2 মোলার হতো। ঠিক আছে? অর্থাৎ এখানে যদি আমরা মিষ্টতা দিয়ে কল্পনা করি চিনির সাথে,
অর্থাৎ পানির পরিমাণ যত কম হবে চিনি তত বেশি হবে, মিষ্টি তত বেশি হবে। অর্থাৎ ঘনমাত্রা অর্থাৎ চিনির ঘনমাত্রা যত বেশি হবে মিষ্টির পরিমাণ তত বেশি হবে। এখন পানির পরিমাণ যদি বেশি নেই, চিনির পরিমাণ যদি কম নেই, তার মানে কি ঘনমাত্রা কমে গেল, তার মানে মিষ্টতাও কমে গেল। ঠিক আছে, তা এই মোলটা হলো এই হলো একটা ঘনমাত্রা। আচ্ছা, তা বোঝা গেছে তো? ক্লিয়ার? এখন যদি আমরা আমার কাছে এটা করলাম কিসের জন্য, আমার কাছে 250 ml পাত্রটা আছে, সেজন্য তোমাদেরকে এটা আমি করলাম। আর 1000 ml এর পাত্রটা ওই ল্যাবে আছে। বোঝা গেছে? তাহলে 250 ml পাত্রে যদি আমরা এই পরিমাণ পদার্থ নেই, লবণ নেই, তাহলে সেটা হবে 1 মোল দ্রবণ। ঠিক আছে, আসো এখন আমরা প্র্যাকটিক্যাল দিই, থিওরি বুঝলাম। আচ্ছা, তো এই পরীক্ষণটা করার জন্য আমাদের বেশি কিছু লাগবে না। এটার নাম কি জানো? হ্যাঁ, এটার নাম হলো ওয়াশ বোতল, এটার নাম ফানেল, এটার নাম আয়তনিক ফ্লাস্ক। আচ্ছা, আর এটা তো বিকার, জানোই তো? ঠিক আছে, আচ্ছা, প্রথমে আমরা একটু পানি নিব। ঠিক আছে, একটু পানি নিলাম, নেওয়ার পর আমরা ওখানে সোডিয়াম ক্লোরাইডের করতেছি মোলার দ্রবণ, তাই না? তাহলে এটা পাত্র কত দেখো তো, 250 ml। এই যে দেখো এখানে আছে 250 ml না? হ্যাঁ, 250 ml। ঠিক আছে, তাহলে 250 ml এর জন্য কত হ্যাঁ 14.6। এই যে মনে করো এটা আমি আনুমানিক একটা মেপে নিছি, 14.6 গ্রাম, বুঝছো, সোডিয়াম ক্লোরাইড। এইটা এর মধ্যে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এটা যদি লেগে থাকে তাহলে এটা দিয়েও দিতে পারো। লবণটা দলা তো, সেজন্য এটা দিলেও হবে, কোনো সমস্যা নাই। সম্পূর্ণ চলে গেছে। এখন কথা হলো সবগুলো কিন্তু সব পানি দেওয়া যাবে না। এখন এই যে গুলে নেওয়ার জন্য একটু এইরকম করলাম। ঠিক আছে, এখন আর কোনো তো সমস্যা নাই। গলে গেছে না? গলে গেছে। আর যদি তুমি একবারে ভরায় দিতে তাহলে কিন্তু তুমি ওটা গলানো একটু ইয়ে হয়ে যেত। আচ্ছা, এখন একটা জিনিস আছে, এখন এই যে 250 ml পূরণ করবে, কোন পর্যন্ত পূরণ করবে দেখো তো, কোন পর্যন্ত গেলে 250 হবে? হ্যাঁ, দাগ কাটা আছে। হ্যাঁ, এই যে সুন্দর জানে মনে হয়, দেখো এখানে একটা দাগ কাটা আছে, দেখছো সূক্ষ্ম ভাবে, খেয়াল করে দেখো। হ্যাঁ, একটা দাগ কাটা আছে না, অনেক সূক্ষ্ম একটা দাগ কাটা আছে, দেখছো? দেখতে পাচ্ছ? এখন ওই পর্যন্ত পূরণ করতে হবে। বুঝা গেছে? এখন দেখি পূরণ করি। এই দিলাম, এই যে দিলাম, এখানে একটু থামতে হবে। কেন থামতে হবে বলো তো? হ্যাঁ, বেশি যদি পড়ে যায়। এখন এটাতে দিতে হবে। এটা আমি যখন প্রথম ল্যাবে কাজ করি, বুঝছো, তখন আমি করতেছিলাম কি, এইরকম করতেছিলাম, এইরকম করে, বুঝছো? আসলে এটা এইরকম করার প্রয়োজন নাই। এটা পড়তেছে কিসের জন্য, নলটা ওখানে ইয়েতে আছে, নলের মধ্যে যে আছে, এটা দিয়ে পানি তেমন বার হবে না, বুঝছো? এইটা এইরকম করে রাখলেই এবং চাপ দিবে, তখন বের হবে। দেখো, পানিতে যদি তলাতেও থাকে তাহলেও বের হবে। এই দেখো, খুব সাবধানে দিতে হবে, বুঝছো, যেন ওই দাগটা ক্রস না করে। এবং চোখটা রাখতে হবে ঠিক ওই সোজা। একদম দাগ সোজা। হ্যাঁ, আর একটু এখানে আর একটা বিষয় আছে, সেই বিষয়টা হলো পানির কয়টা তল থাকে জানো? হ্যাঁ,
পানির দুইটা তল থাকে, একটাকে বলা হয় লোয়ার মিনিসকাস, আরেকটাকে বলা হয় আপার মিনিসকাস। বুঝছো? পানির দুইটা তল থাকে, এইরকম চিকন নলের মধ্যে এবং কাঁচের ইয়ে যদি থাকে সেটা দেখা যায়। এখন খেয়াল করে দেখো, এখন ওখানে যে দাগটা আছে, তুমি এখন কোন দাগটা তুমি সোজা করবে, লোয়ার মিনিসকাস না আপার মিনিসকাস? বলো, সেটা জানো কি? হ্যাঁ, সেটা যে দাগটা সোজা করতে হবে সেটা হলো পানির লোয়ার মিনিসকাস। লোয়ার মিনিসকাসটা দিয়ে ওই দাগটা সোজা করতে হবে, তখন সেটা পুরোপুরি অ্যাকুরেট মাপ পাওয়া যাবে। বোঝা গেল? হ্যাঁ, একটু তোমরা খেয়াল করে দেখো, চোখ সোজা দেখবে, বুঝছো? এইরকম একটু ঢেউয়ের মতো আছে, বাঁকা অ্যাঙ্গেলের মতো আছে, বুঝছো? একটু খেয়াল করে দেখো, তোমরা এটা কোনোদিন দেখছো কিনা। ধরো ধরো, এটা ধরো ধরো, সাহস করে ধরো। ধরে চোখটা শোনো, চোখটা ওই যে পানি যেখানে আছে সেই সোজা রাখতে হবে, সোজা রাখতে হবে। হ্যাঁ, দেখো পানির দুইটা তল থাকে। ওদেরকে একটু দাও, ওদেরকে একটু দাও। চোখ সোজা, ওটা সোজা ধরতে হবে। হ্যাঁ, দাও দাও, এখন হয়েছে, দাও দাও। এখন আমরা কি করব, আস্তে আস্তে কি করলাম, আস্তে করে দিতে হবে, বুঝছো? চোখটা ওই সোজা রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, মোটামুটি হয়েছে। এখন বলো, আমি যে কথাটা প্রথম বলছিলাম, বলো তো, এইটার ভিতরে এইটা, এই যে দাগটা পূরণ করে তারপরে যদি লবণ দিতাম তাহলে কি মাপটা অ্যাকুরেট হতো? হতো না। সেজন্য আগে লবণটা গুলে নিতে হবে, তারপরে দাগ পর্যন্ত পূরণ করতে হবে। তাহলে এটা কত মোলার দ্রবণ হলো? 1 মোলার দ্রবণ হলো। ঠিক আছে, পারবা? হ্যাঁ, এবার যত মোলারই দেখ না কেন, 1 মোলার দেখ, 0.5 মোলার দেখ, 3 মোলার দেখ, বা 500 মোলার দেখ, ক্যালকুলেশন ঐকিক নিয়মে ক্যালকুলেশন করলেই বের করা যাবে। এটা তোমার, এটা হলো দ্রবের পরিমাণ, যে পদার্থটা দিল সেটার পরিমাণও কম বেশি হতে পারে, অথবা তোমার এখানে যে আয়তন, এখানে যে ফ্লাক্সটা আছে সেটারও পরিমাণও কম বেশি হতে পারে। ধরো 500 ml হতে পারে, 250 ml হতে পারে, 1000 ml হতে পারে, 2000 ml হতে পারে। তাহলে আমরা ঘনমাত্রা বের করতে পারবো না? অনায়াসে ঘনমাত্রা বের করা যাবে। ঠিক আছে, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি বুঝতে পারছো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে যাচ্ছে কেন? তা এটা বোঝা গেছে তো?